পলিটিক্যাল সায়েন্সে আমরা প্রধানত এর আগে আলোচনা করেছি আমাদের সিলেবাসটা, মানে ভিডিও করা আছে এরকম হচ্ছে শুধু, হ্যাঁ সিলেবাস আর নম্বর বিভাজনটা আমাদের আলোচনা করা আছে। এইবার আমরা জানবো এই পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্সটা কি জিনিস সেটা আমরা জানবো। ঠিক আছে, ভালো করে সবাই শুনে নাও। এখন হচ্ছে একদম গরম গরম বিষয় এটা, পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্সটা হচ্ছে আমাদের কাছে একটা একদম হট টপিক। চারদিকে যা কাণ্ড ফান্ড হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, সেই জন্য হচ্ছে একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় এটা। পলিটিক্সটা কি জিনিস বা পলিটিশিয়ান কারা, সেই সমস্ত জিনিসগুলো জানার জন্য আমাদের পলিটিক্যাল সায়েন্সটা জানতে হবে। এটা একটা খুব মজার সাবজেক্ট, তোমরা নিশ্চয়ই আগেও আমি বলেছিলাম আর এখনো বলে দিচ্ছি। এখন আমাদের রাজ্যের যা পরিস্থিতি, এই বিষয়টা যদি গভীরভাবে তোমরা অনুধাবন করতে চাও তাহলে কিন্তু এই পলিটিক্যাল সায়েন্স বিষয়টা আমাদের জানতে হবে। অনেকে ভাবছে, আমি যেটা অনেকদিন আগে পর্যন্ত যখন আমি উচ্চ মাধ্যমিক পড়ি বা কলেজে পড়ার পরে যখন আমার মনে হতো যে সারা জীবন হচ্ছে রাজনীতি থেকে দূরে থাকবো, আমার এটা খুব ভীষণভাবে মনে হতো যে রাজনীতি খুব খারাপ জিনিস, খারাপ লোকেরা করে, আমরা সবসময় রাজনীতি থেকে দূরে থাকবো, কোনোদিন রাজনীতি করব না, আমার মনে হতো ব্যক্তিগতভাবে। কিন্তু একটা সময়ের পরে যখন এই পর্যায়ে এসেছি, এতদিন পড়াশোনা করার পরে বা যা কিছু, তো সেখানে আমার মনে হয়েছে যে পলিটিক্সটা এমন একটা জিনিস তোমার প্রত্যেকটা তোমার জীবনের রন্ধে রন্ধে জড়িয়ে আছে। তুমি একটা বাচ্চা হবে, সেই সময় তোমার গিয়ে একটা কি করতে হবে, জন্ম সার্টিফিকেট করতে হবে। ঠিক আছে, সেই জন্ম সার্টিফিকেটটা তোমরা কারা দেবে? একটা নির্দিষ্ট সংস্থা দেবে। সেই সংস্থাটা কাদের হাতে তৈরি? ওই পলিটিক্যাল একটা মেজরিটি পাওয়া একটা সংস্থা, যারা সরকার গঠন করেছে তাদের হাতে তৈরি। মানে তুমি যখন থেকে তুমি জন্মগ্রহণ করেছো তখন থেকেই হচ্ছে তুমি পলিটিক্সের আন্ডারে চলে গেলে। ভালো করে ভেবে দেখো, তুমি যে ভারতীয়, তোমার একটা স্ট্যাম্প মেরে দেওয়া হলো, ভারতীয় হিসেবে তুমি জন্মগ্রহণ করলে, তোমার ওখানে লেখা থাকবে ভারতীয় নাগরিক বা ভারত সরকারের কোনো একটা উল্লেখ থাকবে। মানে তুমি সেখান থেকেই তোমার পলিটিক্স তোমার জীবনে চলে এলো, জন্ম থেকে শুরু করে। এবার তুমি পড়াশোনা করবে, যা কিছু করবে, তুমি ভেবে দেখো তোমার জীবনের প্রত্যেকটা জায়গায় পলিটিক্যাল বিষয়বস্তু দেওয়া রয়েছে। আগের এই যে রিসেন্ট যে বইপত্রগুলো, সামনের বছর থেকে আবার সব বইপত্র চেঞ্জ হবে, তোমরা দেখবে অনেক কিছু দেখবে পশ্চিমবঙ্গে নতুন নতুন প্রচুর কিছু আসবে। কিভাবে আসবে আজকের দিনে আমি ক্লাসে তোমাদের বলে দেবো। সব আমাদের বিষয় বলে আমি পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে বলছি, অন্য ক্লাসে আমি আলোচনা করতাম না এগুলো। দেখবে এখন বিভিন্ন বইপত্রে তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কবিতা দেওয়া আছে, বা স্বাস্থ্য সাথী শিক্ষা বইতে নন্দীগ্রাম আন্দোলনের কথা বলা আছে। ওসব জিনিস সব মুছে যাবে বই থেকে। এইবার বিজেপি যেহেতু আমাদের এখানে ক্ষমতায় এসেছে, বিজেপির প্রধান নীতি কি? হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, এই তিনটে ওয়ার্ডের মধ্যে দিয়ে সীমাবদ্ধ ওরা। যত যাই বলে ক্ষমতায় আসুক, বিজেপি ক্ষমতায় এসেছে। আমি তৃণমূল কংগ্রেসের ভীষণভাবে সমালোচক, আমি তৃণমূল কংগ্রেস পছন্দ করি না, একদম পরিষ্কার ভাষায় বলছি, তোমরা আগে থেকে জানো আমি তৃণমূল কংগ্রেস পছন্দ করি না। তবু এখানে দাঁড়িয়ে বলছি, যদি দুটো পচা ফল হয় তার মধ্যে কম পচা তৃণমূল, বেশি পচা বিজেপি। তার মানে হচ্ছে কি, বিজেপি ধরো আমাদের এখানে ক্ষমতায় এসেছে, বলছে যে 3,000 টাকা অন্নপূর্ণা দেবো, যে মেয়েরা গর্ভবতী তার 21,000 টাকা দেবো, আরো হেনা তারা প্রচুর করেছে ওরা। কিন্তু যখনই ওরা জিতেছে, এইবার আস্তে আস্তে ওরা যে প্রথমে ওই তোমার কাছে এগুলো করেছিল যে এই জিনিসগুলো আমরা দেবো, সেই ওয়াদাগুলো ওরা আস্তে আস্তে ছেড়ে দেবে, দিয়ে এবার শুধু স্লোগান নির্ভর রাজনীতি চলবে। জয় শ্রীরাম একটা ধ্বনি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রামের, ওরা মানে রাম ওদের একটা ভগবান, সেই জন্য রামের প্রতি আর শ্রী যোগ করে ওরা একটা ধ্বনি দেয়। আমরা যেমন আল্লাহ আকবার বলি, তার মানে এটা নয় আল্লাহ আকবার মানে ওর মানেটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আমরা সেটার মাধ্যমে বোঝাই মুসলিমরা, তাই তো নাকি? সেটা কিন্তু আমি যদি একটা নিরীহ মানুষের মেরে দিচ্ছি, আমি সেই সময় আল্লাহ আকবার বলবো, ওই আল্লাহ আকবারটা গোনা হবে তোমার। কোন ধর্মে, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কোন ধর্মে বলা হয়নি যে নিরাপরাধ মানুষকে তুমি ধরে মারধর করো বা জোর করে তোমার ধর্মের বুলি বলাও। তুমি যদি ধরো এখানে 100 জন আমরা মুসলিম আছি, একটা হিন্দু লোক এখানে এসছে, আমরা যদি তার জোর করে ধরে বেঁধে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই, সে কি মোল্লা হয়ে যাবে বলে মনে হয়? জীবনে হবে না। হবে জীবনে? হবে না। আমি যদি এক্ষুনি জয় শ্রীরাম বলি, আমি হিন্দু হয়ে যাব? আমাদের ধর্মের প্রধান কি বলা হয়েছে, তুমি যদি মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ নাও বলতে পারো, সমস্যা নেই, অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক এবং নবী হচ্ছে তার রাসূল। ঠিক তেমন হিন্দু ধর্মের ক্ষেত্রে তোমার মন থেকে মানতে হবে, রাম হোক, বিষ্ণু হোক, হেনা তেনা হোক, যে কোনো দেবতা তোমার মানতে হবে। তাহলে পলিটিক্যাল ক্ষেত্রে ওরা কি করছে, তোমার ধীরে ধীরে ধর্মটাকে ওরা মিশিয়ে ফেলছে। এইবার বর্তমান দিনে বিজেপির ভারতবর্ষের যে অবস্থা, আমরা বলছি, আর এই ভিডিওটা প্রধানত করার উদ্দেশ্য, আমরা পল সায়েন্সে তেমন ভিডিও করি না, এই ভিডিওটা অনেক বছর থাকবে। আমাদের দেশে যদি এইরকম চলতে থাকে, এখন রাজনীতি আমাদের দেশে যেরকম চলছে, যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখবে অনেকগুলো বিভিন্ন বিষয়ের সঙ্গে তোমরা মিল খুঁজে পাবে। ভারতবর্ষে আজ থেকে 4-5টা লোকসভা ভোট হওয়ার পরে ডিক্টেটরশিপ চলে আসবে, স্বৈরতন্ত্র চলে আসবে ভারতবর্ষে। এইরকম চলতে থাকলে গ্যারান্টি একদম স্বৈরতন্ত্র আসবে ভারতবর্ষে। স্বৈরতন্ত্র মানে বর্তমান সমাজে, আমাদের 19 শতকে বর্তমান বিশ্বে যারা স্বৈরতান্ত্রিক রাজা বা স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী, স্বৈরতান্ত্রিক রাষ্ট্রপতি, সেখানে কিন্তু ভোট হয়, কিন্তু সেই ভোটে যে রাজা সেই জেতে।
এটা গ্রীসে ছিল, প্রাচীন গ্রীসে ছিল, গণতন্ত্র ছিল সে, কিন্তু সেই গণতন্ত্রের এমন গণতন্ত্র রাজাই জিতবে। আবার দক্ষিণ কোরিয়ার কথা তোমরা ধরো, কিম জং উনের নাম সবাই শুনেছো, ওখানে ভোট হয় কিন্তু, জানো তো? ভোট হয়, 100% পোল হয়, মানে 100 জন যদি জনগণ থাকে 100 জনই ভোট দেয়, কে যেতে? কিম জং উন যে পার্টিটা, ওই পার্টিটা যেতে, বিরোধী কেউ নেই, কিন্তু ভোট হয়। তাহলে বলো এটা কি ভালো তো? তাহলে কোন গণতন্ত্র? তাহলে এখন আমেরিকা এই ধরনের দেশগুলো বলছে ঠিক আছে ভোট হবে, কি উত্তর দক্ষিণ কোরিয়ায় ভোট হয় না, ভোট করো। কিম জং উন বলছে ঠিক আছে ভোট হবে, চলো ভোট হচ্ছে। তুমি যদি বিরোধী দাও, তারপর কিন্তু তোমার মুন্ডু কাটা লাশটা পড়ে থাকবে রাস্তায়। কেউ ভোটে বিরোধী নিয়োগ নেই, 100% পোল হয়, একটাই পার্টি 100% ভোট পায়। তাহলে ওটা কিসের ভোট? ওটা আমাদের ভারতবর্ষে আস্তে আস্তে হতে যাচ্ছে, ধীরে ধীরে আমরা ওইদিকে যাচ্ছি। কিভাবে যাচ্ছি? একজন যখন ক্ষমতায় আসবে, প্রথমত দরকার হচ্ছে ভীষণ পরিমাণ অর্থ দরকার, ভীষণ পরিমাণ অর্থ দরকার। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এলো, বামপন্থার বিশাল বাড়বাড়ন্ত সিপিএমরা যে খুব ধোয়া তুলসী পাতা তা নয়, ওরাও বিশাল অত্যাচার করেছে, সবকিছু করেছে। পলিটিক্স এর কথা বলে আমরা তোমার পল সায়েন্সের ক্লাসে বলছি, এগুলো তোমাদের বুঝতে হয়, পল সায়েন্স যেহেতু পড়ছো। তাহলে যখন ক্ষমতা এলো তখন বিশাল তাই টাকার দরকার। তৃণমূল কংগ্রেস কি করলো, সারদা বলে একটা সংস্থা ছিল, তোমরা জানো না, তোমরা ছোট তখন। সারদা, সেটা কিরম করতে জানো? ফিক্সড ডিপোজিট করা যেত, আর হচ্ছে তোমার মাসে মাসে টাকা জমানো যেত। সবার বাড়ি কম বেশি ওইসব করে রাখতো। কেন করে রাখতো? ধরো আমি এই মাস্টারি করছি, আমার ইচ্ছা, আমার একটা ছেলে মেয়ে আছে, ভবিষ্যতে তার বিয়ে থা দেবো, তাহলে এখন থেকে 14 বছর যদি টাকা জমায়, প্রত্যেক মাসে 100 টাকা করে করে যদি জমায়, 100-র কথা বলছি, আরো বেশি বেশি মানুষ দিত, দিয়ে যদি জমায় 14 বছর পরে ওই টাকাটা দেখাচ্ছে আমার 2 লাখ টাকা একসাথে হবে ইন্টারেস্ট সমেত, তাহলে আমি ভালো ওই 2 লাখ টাকাটা নিয়ে আর কিছু কাজে লাগাবো। এইভাবে সবাই টাকা দিত। আর সেই টাকাটা ওরা ঘুর পথে শুভেন্দু অধিকারী নিজে এখন মেনে নিয়েছে যে হচ্ছে তোমার ওই টাকাটা আমরা পেয়েছিলাম প্রত্যেক মানে বিধায়কদের ভোটে লড়ার জন্য, তারপর হচ্ছে তোমার ওই লড়ার জন্য দেওয়া হয়েছিল সেই টাকাটা। তাহলে ওই টাকা ব্যবহার করে টিএমসি ক্ষমতায় এসেছে, মানে মানুষের টাকাগুলো তুলেছিল আর ইচ্ছে মতো ওর কাজে ঢেলেছিল, তৃণমূলের দিয়েছিল জেতার জন্য। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন এনফোর্সমেন্ট ডিরেক্টরি ইয়ে করে সুদীপ্ত সেনের ধরে নিয়েছে। নেতারা তেমন কিছু কেউ পায়নি। কুণাল ঘোষ যে এখন তৃণমূলের মুখপাত্র আমাদের স্কুলে এসেছিল, ও জেলে গিয়েছিল সারদা কাণ্ডে। অসমের যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ও সারদা কাণ্ডে বিশাল বড় আসামি, কিন্তু ও যেই বিজেপি চলে গেছে বলে ও খুব ভালো, কোনো ব্যাপার নয়, সাদা মাটা গা পা মুছে, বলে এখন ভালো নেতা সব থেকে। মানে বিষয়টা হচ্ছে এটা, এখনকার যে আমাদের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি, সেখানে কি হচ্ছে ভালো করে বিষয়গুলো বুঝবে তোমরা। এই এখন যে বিজেপির যে সরকার করতে চলেছে, বিজেপির যারা মন্ত্রী হবে তাদের মধ্যে তুমি মন্ত্রিসভা গঠন হবে, এখন হয়নি তো, তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি, প্রত্যেকটা মন্ত্রী তুমি লিস্ট করবে, নামগুলো লিখবে, আর সে দেখবে আগে কোন রাজনীতি করতো। তোমরা দেখবে বেশিরভাগ জনই তৃণমূল ছেড়ে বিজেপি এসেছে। মানে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতা এসেছে, তোমার নাম শুনে যায়, যেমন আদানি বলে একজনের নাম শুনেছে, আদানি। ওই আদানি প্রচুর পরিমাণে টাকা দিয়েছে বিজেপির। কোনো ব্যবসায়ী মনে করে ফ্রি ফ্রি টাকা দেয় না জীবনে কারোর, সে ব্যবসা করার জন্য টাকা দেয়। নরেন্দ্র মোদী যখন, একটা জিনিস আছে প্রত্যেক রাজনৈতিক দলের, একটা আন্ত দলের মধ্যে থাকবে, মানে তোমার দলে তুমি হেড হবে কিনা সেইটার মধ্যে প্রথম কম্পিটিশন হবে। মানে বিজেপির মধ্যে মোদী যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবে, তার একটা বিশাল চাপ ছিল, কারণ তৎকালীন সময় লালকৃষ্ণ আডবাণী আরো বড় বড় নেতা ছিল, নীতিন গডকরি নেতা ছিল, বড় বড় নেতা ছিল, তাদের বিরুদ্ধে যে মোদীর কি করে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হলো। মোদী নিজের ছবিটা প্রথম তৈরি করেছে হিন্দুত্ববাদী। মনে করো যদি এখানে আমার যদি এক্ষুনি তোমাদের মধ্যে লড়াই লাগাতে হয়, তাহলে এখানে আমি দুটো ভাগে ভাগ করবো, ছেলে মেয়েদের ভাগে একটু ঝগড়া লাগিয়ে দেবো ইচ্ছা করে, দিয়ে আমি বলবো মেয়েরা পড়াশোনায় পিছিয়ে আছে, ওদের বিরুদ্ধে খুব ভালো ভালো কথা বলবো। তাহলে প্রথম মেরুকরণ করা হলো, এবার একটা দলে আমি চলে গেলাম, সেই দলে আমি ছবি হয়ে গেলাম, তাও ওরা আমার হিরো হিসেবে তুলে ধরবে। মোদী ঠিক একইভাবে, গুজরাটে প্রচুর মুসলিমদের হত্যাকাণ্ডের পিছনে ও আছে। তো বিশাল সেজন্য অনেক ক্রিটিক্যাল বিষয়, রাজনীতি এত সোজা ভেবো না যে খুব ছোট ছোট জিনিস, একদম সূক্ষ্ম সূক্ষ্ম তারের মতো জিনিস, কোথায় দিয়ে কি হবে। সেই অ্যাঙ্গেল থেকে ও বড় একটা হিন্দুত্ব নেতা হয়ে গেল, তারপরে এবার প্রচুর টাকা প্রয়োজন পুরো ভারতে লড়ার জন্য, তখন কংগ্রেসের মোটামুটি ক্ষমতা আছে ভারতে, তখন ওরা আদানির কাছে প্রচুর পরিমাণে টাকা নিয়েছে মোদিরা। এখন ওই জন্য ভারতবর্ষে যত বড় বড় সংস্থা সব আদানির হাতে দিয়ে দিচ্ছে। এমনকি মোদি বিদেশে যাচ্ছে, অন্য দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করছে, করে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করছে, সেই ব্যবসায়িক ডিলটা কে পাচ্ছে? আদানি পাচ্ছে। কেন পাচ্ছে? মোদির যে বিপুল পরিমাণ এখন এই যে টাকা, বিজেপির যে টাকা, সেই টাকাটা তো যোগান দিচ্ছে আদানি আম্বানির মতো বড় বড় সংস্থা। সেই টাকাটা তুলতে হবে, ওদের তুলে দিচ্ছে, ওদেরও আদায় হয়ে যাচ্ছে। বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যদি মনে করো 100 টাকা থাকে, আমি 100 টাকা হিসেবে বলছি, 80 টাকা আছে বিজেপির কাছে। আর ভারতবর্ষে আরো টোটাল প্রায় দল আছে, 15-16টা বড় বড় দল আছে। তুমি হিসাব করে দেখো, আমাদের যেমন তৃণমূল কংগ্রেস, সিপিএম, নর্মাল কংগ্রেস, ডিএমকে, এডিএমকে, উড়িষ্যায় নবীন পট্টনায়কের দল, মায়াবতীর দল, সমাজবাদী দল, এমন প্রচুর দল আছে ভারতবর্ষে, আছে তো। তো সেই সমস্ত দলের হাতে 20% মিলিয়ে টাকা আছে। তাহলে এই যে অগাধ টাকা, এই পশ্চিমবঙ্গের নির্বাচনে কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে, কয়েক হাজার কোটি টাকা।
আমি ব্যক্তিগতভাবে নিজের চোখে দেখেছি, তোমাদের সঙ্গে গল্প করেছি যে বিজেপির মিটিং এ যারা যাচ্ছে পার হেড 700 টাকা করে দেওয়া হচ্ছে আর 1.5 বোতল করে মদ দেওয়া হচ্ছে। আর এই যারা এই সিপিএম কংগ্রেস এরা যদি আশা করে যে আমরা জিতবো, জীবনে জিততে পারবে? এদের মিটিং এ গেলে তোমার নিজের পকেট থেকে টাকা খরচা করে যেতে হবে, আর ওখানে গেলে তুমি টাকা পাবে কোন দিক? মানুষ যাবে ওই দিক যাবে। তো বিষয়টা হচ্ছে ওরা এমন মেশিনারি তৈরি করেছে, এবার ইনফোর্সমেন্ট ডিরেক্টরি থেকে শুরু করে তোমার হচ্ছে ইনকাম ট্যাক্স সব ওদের কথায় নড়ে চড়ে একদম বসে। সুপ্রিম কোর্টের পর্যন্ত নিয়ন্ত্রণ রেখে দিয়েছে ওরা হাতে। যে কোনো রাজা মানে যে কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যখন দীর্ঘস্থায়ী ভিত্তিতে থাকতে চাইবে, সে প্রথম কি করবে? বিচার ব্যবস্থা নিজের হাতে নিয়ে নেবে, মানে সে যা বিচার করতে যাবে তাই। এখন তার সেই সম্রাটের মতো নয় যে এই মুঘল সম্রাট আকবর একবার দরবারে বসবে, সবাই বিচার নিয়ে আসবে, ও বিচার করবে, এরকম নয়। একটা প্রধান বিচারপতি থাকবে, কিন্তু সব নিয়ন্ত্রণটা নিজের হাতে নিয়ে নেবে। এই যে নির্বাচন কমিশন, কাকে ভোট দিতে পারবে? একটা লোক সে 20 বছর ধরে ভোট দিয়ে আসছে, এই ভোটের আগে হঠাৎ করে বললো তুমি আর ভোট দিতে পারবে না, জানো তো? তোমার শুনে যেত তোমার পাড়ায় ও দেখবো অনেকে হয়ে আছে। এই করার কারণ কি? মানুষের একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া দিয়ে তৈরি করা। তো হচ্ছে সেইখানে ভালো করে বুঝে নাও সবাই। তাহলে কি করছে? ইনফোর্সমেন্ট ডিরেক্টরি লাগিয়ে দিচ্ছে। কিভাবে হচ্ছে আমি বলছি না, কোনো পার্টির নেতারা বিশাল ধোয়া তুলসী পাতা তা নয়, তৃণমূলের অনেক নেতা করাপ্ট আছে, অনেক নেতা। এইবার বিজেপিরা কি করছে? ইডির পাঠাচ্ছে, ইনকাম ট্যাক্সের পাঠাচ্ছে, পাঠিয়ে তার বাড়ির রেড হচ্ছে। রেডটা অনেক রকম ভাবে হয় জানো? মনে করো যদি এখন একটা পুলিশ এখন মনে করে আমার যে কোনো প্রকারে বন্দি করো, জেলে ভরবে, আমার তুলে নিয়ে চলে গেল, নেওয়ার পরে বলবে আমার বাড়ি থেকে 10 বোতল মদ পাওয়া গেছে। মদ যদিও না থাকে, পুলিশরা যখন আমার ধরতে এসেছিল 10 বোতল মদ আমার বাড়ি রেখে ছবি টবি তুলে নিল, নিয়ে বললো যে আমার বাড়িতে মদ ছিল, তাই জন্য আমার ধরেছে। করতে পারে। তো ব্যাপারটা হচ্ছে ইনকাম ট্যাক্স, ইডি তাদের সব ধরে নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্য ওখানে নিয়ে যাচ্ছে, দেখে পরিষ্কার অফার দিচ্ছে যে তোমার এত কোটি টাকা দেবো, তুমি বাইরে থাকবে, আমাদের দল করবে, কাল থেকে আমাদের দলে জয়েন করবে, আর না হলে তুমি জেলে থাকবে। সত্যি তো সে অপরাধী, যে সাচ্চা হবে তার মনে অতটাই থাকবে না। যে অপরাধী সে তো তাহলে ভয় পাবে যে তাহলে আমি নয় জেলে থাকতে হবে, নয় বাইরে থাকলে ফের ওদের পার্টি করলে ফের টাকাও পাবো, সম্মানও পাবো, ফের আমার কোনো মন্ত্রিত্বও দেবে। তাহলে সে কোন দিক যাবে? অবশ্যই সেদিকে ঘুরে যাবে। শুভেন্দু অধিকারী নগদে টাকা নিয়েছে, ক্যামেরায় ধরা পড়েছে, স্টিং অপারেশনে লোকের কাছে ঘুষ নিচ্ছে, হাতে হাতে ভিডিও আছে, ফটো আছে। তখন বিজেপি অনেক কথা বলেছিল যে এত বড় নেতা জেলে ভরবো, এই ভরবো। যেই বিজেপি ঘুরে গেছে ভালো হয়ে গেছে, একদম ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, হেমন্ত বিশ্ব শর্মা হয়ে গেছে, এরকম বড় বড় নেতারা সব হয়ে গেছে। তাহলে মানুষ এই যে হঠাৎ পরিবর্তনটা তাহলে আনলো কেন? এত কিছু বিষয়ের পরে কেন পরিবর্তন? মানুষ পরিবর্তন আছে, তৃণমূলের 15 বছরে অ্যান্টি ইনকনভেন্সি হয়েছে বিভিন্ন বিষয়ে। এরা চাকরি বাকরি টোটাল নিয়োগ তুলে দিয়েছে পুরো। এরা কি করছে? প্রথম মুসলিম সমাজে খুব তোষণ করেছে, মুসলিমদের ইমাম ভাতা, কবর নেওয়ার জন্য ভাতা দিচ্ছে, হেনা তেনা ভাতা জোগাড় করেছে, মুয়াজ্জিন ভাতা দিচ্ছে করেছে। তখন হিন্দুরা খেপে গেছে। শেষে এসে মমতা ব্যানার্জি চেষ্টা করেছিল যে হিন্দুদের একটু ভালোবাসবো, ওই জন্য পুরী আদলে তোমার দীঘায় মন্দির করেছে, প্রচুর পয়সা খরচ, ধর্ম নিয়ে ঢোকাতে দেখি। কিন্তু ধর্ম নিয়ে বিজেপির কাছে কেউ পারবে না। তো বিজেপির আইডিওলজি হচ্ছে হিন্দুত্ব, হিন্দুদের আমরা ভালোবাসবো বললে থাকবে, সেকেন্ড ক্যাটাগরির নাগরিক হিসেবে থাকবে। বিশাল অত্যাচার হবে আমাদের রাজ্যে, আবার নতুন নতুন করে অনেক হবে। এখন বিজেপি প্রথম প্রথম বলছে মাছ মাংস সব তোমরা খাবে, কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। কালকে তো ওদের বিভিন্ন নেতা নেত্রীরা ঘোষণা করে দিল যে তোমরা, তৃণমূল যখন প্রথম যেতে তখন সিপিএম এর সমস্ত পার্টি অফিস কুচেছে, সিপিএম এর যত নেতা নেত্রী ছিল সব জেলে ভরে দিয়েছে। দিয়ে পরের পঞ্চায়েত ভোটটা লুট হয়েছে। তোমরা মনে করতে চেষ্টা করে দেখবে, এবারের যে পঞ্চায়েতের আগের পঞ্চায়েতটা ভেবে দেখো, নমিনেশন করতে দেয়নি কোথাও। আমাদের যুগ দিয়া এই মগরাট 2 অঞ্চলে কোনো বিজেপি সিপিএম কংগ্রেসের কেউ প্রার্থী জানায়নি পরিচালন সমিতি, এই মানে তোমার পঞ্চায়েত সমিতি, আর লাইট চিহ্নে দাঁড়িয়েছিল, লাইট চিহ্নে, ওটা এসইউসিআই। মানুষ কি করেছে? কোনো প্রার্থী পায়নি বলে, তৃণমূলের দেবে না বলে এসইউসিআই ভোট দিয়েছে, যে আবার এসইউসিআই জিতে গেছে ভোট গণনা হয়ে যাওয়ার পরে লাস্টে মেরে ধরে তার টাইডে দে ফের তৃণমূল জিতে বলে ঘোষণা করতেছে। তুমি যা করেছো সেই ফলাফল তো তুমি পাবে। তৃণমূল যখন প্রথম প্রথম আসে সিপিএম এর লোকজনদেরকে কুচে ফেলেছিল, কুচে বিশাল পেটাপিটে ছিল, মার্ডার করেছে, কার বাড়ি ছাড়া করতে দিয়েছে, কার ঘর বাড়ি তালা ফেলতেছে। এখন ঠিক উল্টো ঘটনাটা ঘটছে। এখন এই বিজেপির যে পশ্চিমবঙ্গে নিয়ে এসছে কিন্তু তৃণমূল। তুমি একটা সাপ পুষেছো, সেই সাপের ছোবলে এবার তুমি মরে যাচ্ছ। ব্যাপারটা এরকম। ক্যানিং এ এক্ষুনি আমার কাছে খবর আছে, আমার আত্মীয়রা ওখানে আছে, ওদের পাড়ায় যারা যারা তৃণমূল ছিল সবার বাড়ি তালা দেওয়া, বিজেপির এসে সবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। চরণে আমি সকালবেলা গেছি, দেখলুম রাস্তার ধারে তৃণমূলের কার্যালয় আছে, মহাশয়রা তার সামনে বিজেপির পতাকা বাঁধানো। নিজের চোখে দেখার গল্প বলছে, আমাদের এলাকার বলছে, আর বাইরে তাহলে কি হচ্ছে? অথচ আমাদের এদিকে কিন্তু তৃণমূল জিতে আছে এখনো। আমাদের মগরাট 2 তৃণমূল জিতেছে, মগরাট পশ্চিম তৃণমূল জিতেছে, এদিকে তোমার জয়নগর তৃণমূল জিতেছে, বারুইপুর পূর্ব পশ্চিম সব তৃণমূল জিতেছে। অথচ ওরা রাজ্যে ক্ষমতা এসছে বলে এখন এই করছে। তাহলে যেখানে ডাইরেক্ট ক্ষমতা এসছে সেখানে কি করছে ভেবে দেখো। তোমার হচ্ছে আমাদের
চরণ অটো স্ট্যান্ডে সমস্ত অটো এখন বিজেপির ফ্ল্যাগ মারা, বেঁধে ঘুরতে হবে, তুমি হিন্দু হও মুসলিম হও যা পারে হও। একদিনের মধ্যে একদিন রেজাল্ট আউট হয়েছে, তারপরের দিন এত পরিবর্তন। এইবার ওরা আস্তে 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 গেরোই ফেলবে আমাদের। কেমন ভাবে গেরোই ফেলবে, তুমি ভবিষ্যতে আমাদের রাজ্যে 5 বছর যখন বিজেপি থাকবে, একটা ছেলে বা একটা মেয়ে যদি পার্কে দাঁড়িয়ে হাত ধরে ধরে গল্প করে, সেটা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে যেই হতে পারে, বিজেপির লোকজনরা নতুন নতুন দল তৈরি হবে, আবার ছোট ছোট বজরং দল, হ্যানা দল ত্যানা দল, তারা গিয়ে ওইগুলো ধরে নেবে, ধরে তাই মারধর করবে রাস্তাঘাটে। অনেক মুসলিম লোকদের ধরে বেঁধে জোর করে জয় শ্রীরাম বলতে বলবে। তো অনেক কট্টরপন্থী মুসলিম আছে, তারা বলবে না ভয়তে যে না আমি ইমান মরে যাই যাও বলবো না, তার ধরে মারধর করবে, সেইগুলো আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বে। যে ছাড়বে আবার কিছু লোকজন সোশ্যাল মিডিয়া দেখবে, কিছু লোকজন খারাপ করবে, নিন্দা বলবে, আর বেশিরভাগ লোকজন দেখবে বলবে জয় শ্রীরাম, এটা ঠিক আছে, ওদের এরকম করা উচিত, বাংলাদেশে পাঠিয়ে দাও, পাকিস্তানে পাঠিয়ে দাও। এই অনেক কথাবার্তা হবে, এই নিয়ে চলবে। কারণ একটা জিনিস ভালো করে বুঝবে, একটা সরকারের দায়িত্ব কি, এই পল সায়েন্স যখন পড়বো এক্ষুনি তোমাদের পড়াবো, সরকারের দায়িত্ব কি, একটা সাধারণ জনগণের যে নাগরিক, সত্যিকারের নাগরিক, যে এখানকার নাগরিক, তার হচ্ছে থাকা খাওয়া বাসস্থান চাকরি বাকরির ব্যবস্থা করা। কিন্তু ওরা কিচ্ছু ব্যবস্থা করতে পারবে না, ওদের ইচ্ছাই নয় ওইসব, ওদের উন্নয়ন নিয়ে ইচ্ছা নয় তো, ওদের ইচ্ছা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করবো। 4 বছর এরকম ভাবে চালাবে, চালানোর পর ফের যখন ভোট আসবে তাহলে কি হবে, সাধারণ মানুষ তো জিজ্ঞেস করতে পারে যে শিক্ষার কি করেছো তোমরা, চাকরির কি করেছো, আমাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করবে, তখন আর নতুন ইস্যু তুলে দেবে জায়গাটা। কোথাও না কোথাও দেবে হিন্দু মুসলিম মারপিট হয়েছে, কোন এলাকা পুড়ে গেছে, কেউ মরে গেছে, হিন্দু তোরা মরবে, শুধু যে মোল্লা মরবে তা না, হিন্দু মরবে, হিন্দু সাধারণ মানুষ মরবে, কোনো বড় নেতা নেত্রী মরবে না। তুমি দেখো লিখে রাখো, আজকে এই 5 বছর আগে আমি বলে দিচ্ছি, ভিডিওটা থাকবে ইউটিউবে, 5 বছর পরে তুমি দেখে নেবে নতুন নতুন ইস্যু হবে, কোনো না কোথাও আমাদের এখানে হতে পারে, রাজ্যের কোনো না কোনো প্রান্তে ঝগড়া হবে, ঝগড়াঝাড়ি হবেই হবে, মাছ মাংস নিয়ে ঝগড়া হবে, কিলখানা বন্ধ করতে হবে। কালকে মগরাহাটে কিলখানা বন্ধ করতে গেছিল, তারপর ওরা ওখান থেকে ভয় ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছে। কিন্তু কতদিন ওই ক্ষমতাটা ওদের থাকবে মগরাহাটের লোকেদের, কি করে থাকবে, কিরকম ভাবে ভাঙবে, বাইনারি গুলো কেমন করে ভাঙবে, প্রথম থানায় এমন এমন ওসি নিয়ে আসবে যেগুলো ওদের। এখন আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা যে পার্টি ক্ষমতায় থাকে তার আন্ডারেই থাকে, দেখবে ভালো করে, ভালো করে তুমি লক্ষ্য করে দেবে, তুমি ওরা হেলমেট করে যাওনি, একটা ছেলে ধরেছে, সে ধরো কারো কোনো কাকা বাবা জ্যাঠা কেউ তার ক্ষমতায় নি, কার কাছে ফোন করতে হবে, তার কাছে 250 টাকা নেবে। কিন্তু কেউ যদি একটা রাজনীতির লোকের হয়, তার কাছে এক কল ফোন করতে হবে, ওরা ছেড়ে দাও, চললো। এই ছোট জিনিসের কথা, বড় জিনিস তোমরা নিজেরা ভেবে দেখো এবারে। তাই নিয়ে আসবে, আমার পরে মগরাট থানাটা ওইভাবে আস্তে আস্তে ভেঙে দেবে, আর ফের আমরা নিজেরা ফের তো মারপিট করবো, আমাদের মোল্লা মোল্লা কি ঝগড়া হয় না, হিন্দু হিন্দু কি মারপিট হয় না, হয়তো তখন সেই সুযোগগুলো কাজে লাগাবে ওরা, এইভাবে বাইনারিটা তৈরি হবে, ছোট ছোট ইস্যু নিয়ে বিশাল ঝামেলা হবে, হবেই হবে। ওরা তো যে কটা রাজ্যে ক্ষমতায় আছে সেখানে কি করে, শেষে নিয়ে নয় একটা মন্দির তৈরি করবে, না একটা মসজিদ তৈরি করবে, সেই নিয়ে একটা মারপিট হবে। মানে কেউ যদি বলে মসজিদ তৈরি করে বিজেপির কি লাভ, এই যে বাবরি মসজিদ নিয়ে এত পাগল হয়ে গেল লোক, হুমায়ুন কবির বলে যে লোকটা আমাদের মোল্লাদের মসিয়া হয়ে গেছে, মুঘল সম্রাট হুমায়ুন হয়ে গেছে, সবাই পদে পদে ছুটেছে, আমি জীবনে যাইনি ওর মসজিদ ফসজিদ দেখতে, কোথাও যায়নি। ও ও তো লোকসভা ভোটে বিজেপির হয়ে দাঁড়িয়েছিল, ও মোল্লা জাতের কলঙ্ক তো, ও তাহলে বাবরি মসজিদ তো হঠাৎ করে ইস্যু তুললো কেন, বিজেপিও সমর্থন করেছে ওই সময়, ভেতর থেকে, সামনাসামনি নয়। কেন সমর্থন করেছে, ও জানে বাবরি মসজিদে দিল্লি একটা কাণ্ড হয়েছে, ওই নিয়ে অনেক বছর আমরা রাজত্ব করেছি, রাজনীতি করেছি, তাহলে এখন যদি দেখেন একটা বাবরি মসজিদ হয়, পুরো সারা রাজ্যের মোল্লারা প্যান খুলে এখন ছুটবে। সত্যি যদি ছুটেছে, এত নাকি ভিড় হয়েছে, লাইনতে টাকা দিতে হচ্ছে, দান করবে তাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দান করতে হচ্ছে। ওইটা কি জন্য ইস্যু, সাধারণ মানুষ বুঝতে পারবে না, তো ওটা ইস্যু হচ্ছে, তাহলে হিন্দুরা তো ওগুলো দেখছে না, দেখে না, তাই খানা খোঁজ খবর পাচ্ছে, ওই এলাকার হিন্দু আছে, ইউটিউব ফেসবুক চারদিকে ছড়িয়ে পড়ছে, নারায় তকবীর আল্লাহু আকবার, চলো টাকা দাও হুমায়ুন কবির ওখানে, আর হুমায়ুন কবির সেই টাকাগুলো নিয়ে হেলিকপ্টার ভাড়া করে নিজে একদম বিধানসভা ভোটের বিশাল প্রচার করছে। বাবরি মসজিদ হচ্ছে, সেই বাবরি মসজিদের জন্য কি করলো ওরা, মানে চাঁদ হচ্ছে, তাহলে হিন্দুরা দেখছি মোল্লারা সব এক হয়ে গেছে, দেখেছিস তো ওর একটা মসজিদ হচ্ছে, সে কোথায় শুনেছো নিশ্চয়ই সবাই, তো সেই বাবরি মসজিদ বিশাল ভিড় হচ্ছে, টাকা দেওয়ার জায়গা নেই, আমাদের পাড়ার বহু লোকজনকে ভিডিও করে ছাড়ছে, এত ভিড় বাবরি মসজিদ হচ্ছে। আর সেটা এবার করেছে, যখন এবার করলো বাবরি মসজিদ যখন করলো, ওই ইস্যুটা পশ্চিমবঙ্গের হিন্দুরা দেখেছো, দেখে বহু হিন্দু এমন আছে, আমরাও তো প্রচুর বেশামি করি, অনেক বড় বড় লোকের সঙ্গে মেলামেশা করেছি, স্যার ম্যাডাম আছে শিক্ষিত লোকজন, তারা কিন্তু চায় না যে কোনোদিন হিন্দু মূল্যে বিরোধ হোক, মিলেমিশে থাকবো আমরা, সেই তখন থেকে আছি, স্বাধীনতার সময় থেকে আসছি, তোমার যেমন অধিকার আমার তেমন অধিকার, আমরা সব মিলেমিশে আছি, ভাই বন্ধু, আমরা সংবিধান সবার সমান অধিকার দিয়ে থাকবো সবাই মিলে আমরা। তাহলে হচ্ছে ওরাও চায় না, কিন্তু ওরা যখন দেখছে যে মোল্লারা সব একত্রিত হয়ে যাচ্ছে, তাহলে যার মনও চাইছিল না তার কি করতে হবে, তার একসঙ্গে হয়ে যেতেই হবে। এই যে কাজগুলো হচ্ছে, তখন কি করছে, ওইভাবে একত্রিত হচ্ছে। অনেকগুলো ঘটনা ঘটেছে, সে একটা কোনো এলাকায় যারা পোড়ানোর ঘটনা ঘটলো, ঘর বাড়ি
মনে করে দেখো কোথায় সে বাংলাদেশে একটা মানুষের পড়ানো হয়েছে, যদি সেটা নিন্দনীয় ঘটনা, অবশ্যই কোনো মানুষের ওইভাবে মারা উচিত নয়, সেইটা নিয়ে এখানকার লোকজন বিশাল উঠে পড়ে লেগেছে। যে কোনো ইস্যু যখন পাবে ওরা তখন মানুষের ভাঙার চেষ্টা করবে। বারবার করে তোমার যেমন ইতিহাস পড়াতাম ক্লাস 10-এ, মনে করে দেখো তোমার আমি বলেছি ইংরেজ আমলে ইংরেজরা তখন ভারতবর্ষে এসেছে, তো আসার পরে আমাদের ভারতের যা লোক, আমরা যদি সবাই মিলে একবার ইংল্যান্ডের উপর মারিয়ে হেঁটে চলে যাবো বলি সবাই মিলে, পুরো ইংল্যান্ড ধুলো হয়ে যাবে, ধুলো। তৎকালীন লোকের কথা বলছি, এখনকার লোকের কথা বলি না। তখন আমাদের ভারতের যে আকৃতি ছিল, আমরা বন্দুক বন্দুক নেবো না, খালি হাতে যাবো শুধু, যে ইংল্যান্ডের উপর মারিয়েতে চলে আসবো, ইংল্যান্ড তো ধ্বংস হয়ে যাবে। তাহলে হঠাৎ করে ওরা আমাদের এতদিন রাজত্ব চালালো কি করে ভেবে দেখো। ভেঙেছে ভেঙেছে, টুকরো টুকরো করে দিয়েছে। অধীনতামূলক মিত্রতা নীতি করে একজনের বন্ধু করে নেস, তুমি আমার বন্ধু, আমার সেনাবাহিনী তোমার কাছে রাখো, তোমার অন্যজন মারপিট করলে আমি তোমাকে সামলাবো, বলেনি? অধীনতামূলক মিত্রতা নীতি বলেনি? বলে সেই করে ওই রাজ্যের সঙ্গে রেজাউলের সঙ্গে যখন ঝগড়া হচ্ছে, এদের নিয়ে মারপিট করে ওর কাছে জিতে নিল, নেওয়ার পর এদের ফের পরে মেরে এদের জায়গাটা দখল করে শর্ত বিলম্ব নীতি, ওদের ছেলেগুলো না হলে তোমার রাজ্য কেড়ে নেবো আমি। ঠিক সেম বিষয় ভারতবর্ষে এখন বিরোধী নেই। এই যে আমাদের লোকসভা ভোট হলো, বিজেপি সম্ভবত 293 আর বিরোধীরা 234টা সিট, মানে মোটামুটি দেশের লোকজন তো দেশে বিরোধীর ভোট দিয়েছে তো, কিন্তু তাহলে বিজেপি সব জায়গায় জিতে যাচ্ছে কি করে? বড় হবে এত বেশি ম্যান্ডেট কি দেখা যাচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে 22টা রাজ্যে বিজেপি শাসন। তাহলে বিরোধীরা কোথায় যাচ্ছে? বিরোধী তো ভেঙে রেখেছে, নানাভাবে টুকরো টুকরো করে রেখেছে। পশ্চিমবঙ্গের ভোটের সময় রাহুল গান্ধী এসে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে, অন্য দল গিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে কথা, এরা নিজেরা মারপিট করছে, এদিকে যা ভোট পায় বিজেপি একা পেয়ে সেখানে সাইড হয়ে যাচ্ছে। যেখানে জাত দিয়ে কাজে লাগানো তার জায়গায় ইংরেজরা কি করতো, ওরা 100 জন, ভারতীয় সৈনিক 1000 জন, ওইভাবে ওরা সেই সৈনিকদের নিয়ে নিজেদের আন্ডারে কাজ করাবে। সেই রকম ভাবে পুরো দেশটা টুকরো টুকরো করে রাখা হয়েছে। এই যে সমস্ত আমাদের যত বড় বড় সংস্থা, তোমার একটা মারপিট হয়েছে বা একটা রাজ্যে কোনো দুটো দলের মধ্যে লড়াই হয়েছে, তুমি কোথায় বিচার করতে যাবে? কোর্টে যাবে, কোর্টের জাজ ওদের, সব ওদের। তোমার যারা ধরে নিয়ে যাবে সেই পুলিশ ওদের, ইনকাম ট্যাক্স ওদের, ইডি ওদের, সব ওদের। কারণ কোথায় তুমি ছাড় পাবে কোথায়? এই করে করে সমস্ত সংস্থা যখন নিজেদের কুক্ষিগত করে নিচ্ছে, এর পরের ভোট এখন যা ট্রেন্ড, এখন দাঁড়িয়ে আরো 2-3 বছর, এখন আরো 2-3টে লোকসভা যদি বিজেপি পায়, তাহলে শিওর ভারতবর্ষ স্বৈরাচারী রাজতন্ত্রে পরিণত হবে। বিরোধী থাকবে, নামে নামে বিরোধী থাকবে, কিন্তু প্রত্যেকবার জিতবেই বিজেপি। কারণ যে জ্ঞানেশ কুমার বলে এখন যে আমাদের ইলেকশন কমিশনার, ও কিন্তু পুরো বিজেপির পকেটের লোক। বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে ব্যবস্থাটা তুলে যাচ্ছে। যেখানে যা সুযোগ সুবিধা দেওয়ার তাই দেবে। মনে করো আমি যদি পরীক্ষক হই, এখানে যদি মনে করো পরীক্ষা নিই, এবার ধরো ওর মেরিট যা, এর মেরিট ধরো সেম, আমি ধরে নিচ্ছি, এখন সাপোর্ট ধরে নিচ্ছি, আমি যদি একটু বেশি, আমি যদি এটা সাপোর্ট করবো বলি, তাহলে ওর জীবনে ফার্স্ট হতে পারে বলে মনে হয়? প্রথম আমি চেষ্টা করবো পরীক্ষার আগে প্রশ্ন এর দিয়ে দেওয়ার, দিলুম, দেওয়া দিলুম, তবুও পড়াশোনা করিনি, ফেল করতে যাচ্ছে, আমি পরীক্ষার হলে গিয়ে কিছু বলে দেবো, তাও দেখলুম হচ্ছে না, তাহলে কি করবো? আমি খাতা দেখার সময় 2 নাম্বার বেড়ে দেবো। যদি আমার, আমি যদি মনে করি ফার্স্ট করাবো, যে কোনো প্রকারের ফার্স্ট করাবো, পারবো না? তাহলে বিষয়টা এরকম, যারা তোমার নির্বাচনটা করাচ্ছে তারা পুরোপুরি চাইছে ওরা জিতুক, যে কোনো মূল্যে জিতুক। এবার প্রথম, ওদের তো এত ছোট মাথা নয়, প্রচুর শিক্ষিত মানুষ ওদের সঙ্গে আছে, তাই না? তারা কি করছে, প্রত্যেকটা কনস্টিটিউশনসি ধরে, মানে প্রত্যেকটা লোকসভা বিধানসভা এলাকা ধরে ধরে হিসেব করছে। মনে করো আমি, ধরো আমি এখানটায় ভোটে দাঁড়িয়েছি, আমি ক্লাসের ভোটে ধরো দাঁড়িয়েছি, তোমাদের কোচিং এর ভোটে আমি দাঁড়িয়েছি, যে আমি জিতবো, অন্য স্যাররাও দাঁড়িয়েছে, তাহলে আমি এখানকার হেড, আমি তো জানি যে কোন ক্লাসে আমার বিরুদ্ধে ছেলেমেয়েরা আছে, কোন ক্লাসে আমার পক্ষে ছেলেমেয়েরা আছে। ধরো আমি জানি যে ক্লাস 8-এ আমি জিতে যাবো শিওর, তাহলে আমি 8টা নর্মাল ভোট হতে দেবো। আমি জানি ক্লাস 11-এ আমি জিততে পারবো না, তখন আমি কি করবো? তখন 11-এ আমি দেখা দেখলাম এরা 2 জন আমার ভোট দেবে, বা তোমরা 3 জনকে আমার ভোট দেবে, এখন 5 জনের হিসেব করে আমি বলছি, আমি 3 জনের বাড়িতে এমন এমন সেট দিয়ে আসবো, 3 জনের পড়তে আসবে না সেদিন। বা ধরো যে কোনো একজন এলো পড়তে, তাহলে কে জিতবে ভোটে? আমি জিতবো, স্বাভাবিক বিষয়, তাই না? বিষয়টা এইরকম। অমিত শাহর একটা গল্প বলি তোমাদের ছোট করে। অমিত শাহ প্রথম জীবনে কলেজের ভোটে দাঁড়িয়েছিল, কলেজের এবিভিপি, ঠিক আছে? ভোটে দাঁড়িয়ে ও যাদের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে, সেইখানটাই হচ্ছে মেয়ে প্রার্থী মেয়ে, আর সেই দলে মেয়ে বেশি, ফের কলেজে যে ক্লাসেও ভোটে দাঁড়িয়ে সেই ক্লাসে মেয়েও বেশি, তাহলে মেয়েরা নর্মালি জিতবে। ও কি করেছে, ভোটে দাঁড়ানোর পরে প্রত্যেকটা মেয়ের বাড়ি বাড়ি গেছে, পূর্ণ বদমায় মেয়ে, মেয়েকে বলেছে তোমার মেয়ে যদি কালকে যদি যায় ভোট দিতে, তাহলে বাড়ি ফিরবে না। ও সব ভয় দেখে দিকে সব ভোটে দিতে গেছে। প্রথম জীবন তো এরকম, ও হচ্ছে ভারতের রাজনীতির চাণক্য, এত বুদ্ধি ওর মাথায়, এত সহজ ওর সঙ্গে কম্পিট করতে পারবে না তুমি, যে কোনো প্রকারে বাইনারি ভেঙে দেবে। কংগ্রেসের একদম সেকেন্ড ইন কমান্ড হেমন্ত বিশ্ব শর্মা, সে এখন আসামের মুখ্যমন্ত্রী বিজেপির। দুবার ধরো অনেকদিন আগে তার টেনে টুনে বিজেপি নেশ সোজাসাজি করে বিজেপির মুখ্যমন্ত্রী করতে দেওয়ার পরে ফের এবারে কংগ্রেস জিততো, এবারে পুরোটা ভালো জায়গা ছিল, ফাইটিং দেওয়ার মতো অবস্থায় ছিল,
এবার কংগ্রেসের একটা কমিটি তৈরি হয় ভোটের আগে, ঠিক আছে, প্রত্যেক দলের কমিটি আছে, এরা কজন মিলে ইলেকশনটা দেখাশোনা করবে আর কি। তো যে কজন ইলেকশন কমিটি ছিল তাদের যে হেড, সে ভোটের 15-20 দিন আগে বিজেপি হয়ে গেছে। ভেবে দেখো ক্ষমতাটা, ভেবে দেখো। রাঘব চাড্ডার নিয়ে যে এতদিন ধরে আমাদের বিশাল আলোচনা, ফেসবুক মেসে কেউ বলছে সিঙ্গারার দাম বেশি, চপের দাম বেশি, যে তোমার এয়ারপোর্টে কফির দাম বেশি কমাতে হবে, সাধারণ মানুষের কাছে যারা হিরো হয়ে গেছে তারা বিজেপি বানিয়েছে। 1 বছর আগে থেকে ওদের হয়ে গেছে রাঘব চাড্ডা বিজেপি যাবে। তাহলে সাধারণ মানুষের চোখে ভালো করে যদি নেয়, তাহলে বলে ভালো নেতা ভালো দলে এসেছে, ভালো হবে দেশে, হবে তো। ওই করে করে নিল, নেওয়ার পরে আর কি করেছে, আপ জানতে পেরেছে, আম আদমি পার্টি দিল্লি ওরা জানতে পেরেছে রাঘব চাড্ডা চলে যাবে। ওই যদি করে আগে থেকে রাঘব চাড্ডা ওদের রাজ্যসভায় প্রধান বিরোধী দল নেতা ছিল, ওদের ও সরিয়ে দিয়েছে, ঠিক আছে, বিরোধী দল নেতা ছিল, ও সরিয়ে দিয়েছে, দিয়ে অন্যজন আর দিয়েছে ওখানটায়। এবারে রাঘব চাড্ডা সরিয়ে দিয়ে অন্যজন আর দিয়েছে। এবার দেখে দেখে যেদিন চলে যায়, সে যার নতুন করে দিয়েছে সে সমেত চলে গেছে। তাহলে ভেবে থাকবে 7 জন সব চলে গেছে, 11 জন এমপির মধ্যে রাজ্যসভায় 7 জন চলে গেছে। তুমি কি করবে বলো? কোথায় বিজেপির সাথে তুমি পারবে? মহারাষ্ট্রে শিবসেনা বলে একটা দল আছে, সবাই জেনে থাকে, ওরা চরম হিন্দুত্ববাদী দল, ওরা বিজেপিতে আরো করা ছিল। একজন নেতা ছিল, তার নাম হচ্ছে তোমার হচ্ছে ঠাকরে, সিনেমার জন্য অনেক আমি দেখেছি, আমার রাজনীতি আমার খুব ইন্টারেস্টিং লাগে বিষয়টা। তো হচ্ছে ও ছিল, তো সেই তার ছেলে উদ্ধব ঠাকরে, ও আর এনসিপি আর কংগ্রেস 3জন মিলে জোট বেঁধে সরকার করেছে মহারাষ্ট্রে। তো ওর ভেতরে 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 রেডি করে তোমার হচ্ছে সিন্ডে বলে, একনাথ সিন্ডে বলে একজন আর নিয়ে সেই শিবসেনার পুরো অর্ধেক ভেঙে চলে গেছে। নিজের বাপ পার্টি তৈরি করেছে, এত সংখ্যক এমএলএ অন্য দলের সাথে চলে গেছে, ও সে নিজের শিবসেনার নাম ফেলতে দিয়ে, ওর নামও পায়নি, চিহ্নও পায়নি, ওর বাপের সিম্বলও পায়নি, অন্যজন পেয়ে গেছে। মানে কেরম ভাবে ভেঙে দেখো। তারপর বলা হয়ে থাকে যে ভারতের রাজনীতি একটা বিশাল বড় লোক, তার নাম হচ্ছে তোমার শরদ পাওয়ার, ওনার একটা কি রোগ হয়ে মুখটা বেঁকে গেছে, ওইভাবে কথা বলে। মহারাষ্ট্রে বিশাল বড় নেতা, কংগ্রেসের নেতা ছিল, পরবর্তীকালে তোমার কংগ্রেস ভেঙে এনসিপি বলে একটা দল করেছে। তার ওইরাম তার ভাইপোর ভেঙে আলাদাভাবে চলে গেছে। এত বড় ক্ষমতা ওদের, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, সেই টাকার কাছে তুমি কম্পিট করতে পারবে না। সে একটা সিনেমা আছে, তোমরা দেখেছো কিনা জানি না, তোমার হচ্ছে ইংলিশ সিনেমা, একটা বড় ডিক্টেটর আছে, একটা বড় রাজা আছে, সে ছুট দৌড়ি নেমেছে, দেখেছো তো মনে হয় এটা তোমরা, আলাদিন বলে তার নাম, সে ছুট দৌড়ি নেমেছে, 100 মিটার দৌড় হবে। তো সে বন্দুক নিয়ে যাচ্ছে, ও এমনি হেঁটে হেঁটে যাচ্ছে, তুমি যদি পাশে ছুটে চলো পায়ে গুলি করে দিচ্ছে, রেফারি গুলি করে দিচ্ছে, ক্যামেরাম্যান যা খুশি তাই করছে, ও চ্যাম্পিয়ন, অলিম্পিক খেলা দেবে ও নিজে, ও সেখানকার চ্যাম্পিয়ন, যা হবে সব ও সেরা, সব জায়গায় নিজে নিজে সেরা হয়ে যাবে, এরকম বিষয়টা ওইরকম কেস এবার আমাদের দেশে আস্তে আস্তে হতে চলেছে। খুব সাবধানে থাকতে হবে। আর আমাদের এই যে দুঃখ দুর্দশার প্রধান কারণটা কি? প্রজা যত মূর্খ থাকবে, রাজা তত শক্তিশালী হবে। পরিষ্কার কথা। এই যারা মনে করো এখন এই হিন্দুরা, যারা আমাদের ভাই বোন, ওরা সব আমাদের বন্ধু বান্ধব, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, তাদের ফেসবুক ইনস্টাগ্রামে হচ্ছে স্ট্যাটাস দেখি তোমার মাথা খারাপ হয়ে যাবে। এত বিদ্বেষী তারা, মুসলিম বিদ্বেষী এত লোকজন। তাদের সঙ্গে যখন চলাফেরা করতুম, মানে একসঙ্গে ভাই বন্ধু ছিলাম, খেতুম টেতুম, সব জায়গায় পরীক্ষা দিতাম, আমি জীবনে ভাবিনি যে ওরা এরকম ধরনের লোক। মনে মনে যে মুসলিমদের প্রতি এত ঘৃণা ওদের জীবনে জানতাম না। এখন এই দেখতে পাচ্ছি এই ভোট ফোটের সময়, ঠিক আছে তোমার ভাল লাগে ওই পার্টি সেই পার্টি হ্যান পার্টি করো, তুমি কোনো ব্যাপার না, রাজনীতির জায়গায় থাক না, তাদের মনে মনে এত ঘৃণা তুমি ভাবতে পারবে না। তারা হচ্ছে এমন এমন স্ট্যাটাস দিচ্ছে, মনে করো একটা লোক, সে হচ্ছে কলকাতায় মজদুরি কাজ করে, সে আজকে সকালবেলা কাজে যায়নি, সকাল দিয়ে সে ওই লোকজনের ঘর ফর ভাঙাচোরা হ্যানা তারা করছে, ঘরে তালা দিচ্ছে, পতাকা মারছে, এইবার চলে যায়। দুদিন পরে মনে করছে কি ও বিজেপি কি ওর একবার সংসার গড়ে দিয়ে যাবে? কিচ্ছু হবে না, ওর খেতে হবে, বরং ভবিষ্যতে ওই জাত ধরে মারলেও পাড়া প্রতিবেশী একজন আর সে আর ওর কাজ থাকবে না। তার তুমি আজকের মাত্র সে কেঁদে কেটে যা ক্ষয়ক্ষতি হবে, পরে হয়তো দাঁড়িয়ে যাবে, একজন মরেও যাবে, হবে তো এরকম। কিন্তু সে কি আর ভবিষ্যতে তোমার পাশে দাঁড়াবে? কি তোমার যেদিন দুর্দিন আসবে? নিজেদের মধ্যে খেয়াখেয়ি করা, নেতা কর্মীরা সব ঠিক থাকবে। তুমি কি ভাবছো আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরের বাইরে বেরোয়নি, চুপচাপ আজ ঘরের ভেতরে ঢুকে আছে, আজ বাদে কাল 10 দিন বিজেপির নেতারা ফের ওদের হচ্ছে সিকিউরিটি দিয়ে ওদের রক্ষা করবে, বড় নেতা কর্মীদের। এই ছোটখাটো পাড়ার হেনা তেনা এরা এরা মার খেয়ে লাট হবে, এরা নিজেরা ঠমাঠমি করবে, এরা মারামারি করবে, মার্ডার হবে। এই ধামাদিক সম্ভবত কোথাও একটা মার্ডার হয়েছে, একটা খবর বের এরকম হবে। তার মানে কি, রাজনীতিটা হচ্ছে সাধারণ মানুষের মৃত্যুর একটা ফাঁদ। এইখানে এক্ষুনি পড়বো এই সংজ্ঞাগুলো, দেখবে যে শুধুমাত্র রাজা যারা যারা ওপরের দিকে আছে তাদের হাতে ক্ষমতাটা কেন্দ্রীভূত হওয়ার। তাহলে তুমি যদি এখন আমার মতো যদি চিন্তা ভাবনা করো, আমি তোমাদের বয়সে যখন ছিলাম, যে জীবনে রাজনীতির ধারে পারে যাবো না, তাহলে কিন্তু হবে না। তুমি থাকতে পারবে না, রাজনীতির বাইরে তুমি নাও। তুমি ভেবে দেখো একটা ভালো করে, তোমার একটা ডেথ সার্টিফিকেট করা, জন্ম সার্টিফিকেট করা, তোমার বাড়ির ট্যাক্স কাটা, সবকিছু রাজনীতির সঙ্গে জড়িত। তুমি যেমন লোক বেছে নেবে, তোমার প্রতিনিধি বেছে নেবে, সে হচ্ছে তোমার তখন ব্যবহার করবে। আমরা খারাপ নীতি বেছে নিয়েছি, আমরা
বিহারের যে তোমার হচ্ছে মুখ্যমন্ত্রী এখন, তার বলছে এপিডেপিড সে বলতে পারে না, বলে হাফি ডাপিড। সে কি পাস সে নিজে জানে না। একটা সাংবাদিক তার প্রশ্ন করছে তুমি কি মাধ্যমিক পাস, বলছে আমি ওটা বলবো না, তুমি দেখে নেবে আমি মাধ্যমিক পাস কিনা, আমি যেটা জমা দিচ্ছি কোর্টে ভোটে দাঁড়ানোর সময় সেইটা দেখে নেবে তুমি। আমি হচ্ছে কি আর ইউনিভার্সিটি থেকে বললো, বলে ইউনিভার্সিটি থেকে আমি ডিপ্লোমা কোর্স করেছি। তার সাংবাদিকটা জিজ্ঞেস করছে তুমি কি ডিপ্লোমা করেছো বলো, তা তুমি, আমি যদি মাধ্যমিক পাস আমি বলতে পারবো না, সার্টিফিকেট দেখানো পরের কথা, আমি বলতে পারবো না যে মাধ্যমিক পাস। ও বলতে পারে না ও কি পাস, ও খালি বলছে অন্য জায়গায় দেখে নেবে তুমি, ও কি পাসও যায় না। আমরা যদি ওইরকম প্রতিনিধি যদি বাঁচি তো তারা আমাদের উপর অত্যাচার করবে, খারাপের কি আছে, খারাপের কোনো ব্যাপার আছে? তুমি যেরকম বেছে নেবে সেই তো তোমার প্রতিনিধি হয়ে যাবে, গিয়ে যাবে। একটা চাকরির পরীক্ষার জন্য একটা ছেলের কত কষ্ট হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশ করে, লেখা পরীক্ষায় পাশ করে, ফের মেন্স পরীক্ষায় পাশ করে, ফের তোমার ইন্টারভিউতে তারপর চাকরি পেতে যাচ্ছে। আর তুমি 5 বছরের জন্য দেশ চালাবে, 1 লাখ টাকা না ক টাকা মাইনে বিধায়কদের, কোনো পরীক্ষা দিতে হবে না তোমার। তুমি যত মূর্খ হবে, যত বেশি তুমি গুন্ডা বদমাইশ হবে, তত বড় নেতা হবে। এই বিজেপি আজ এমন করে পরিবর্তন হবে। আমরা চেয়েছি সত্যি তৃণমূল সরকার খারাপ সরকার, অনেকদিন নিয়োগ হচ্ছে না, চাকরি বাকরি হচ্ছে না, কিন্তু বিজেপি তো সেই একই জিনিস, শুধু ঘষে মেজে অন্য জায়গায় দেওয়া, একটা পুরনো জিনিস ঘষে মেজে সাবান ফাবান মেয়েকে তুলে দেওয়া। যারাই তৃণমূলের নেতা ভবিষ্যতে তারা বিজেপির নেতা হবে। এখন যত আমাদের এখানে যত নেতা আছে সব ঘুরে যাবে। বাংলার মোড়ে আজকে আমি সকালবেলা গেছি, ওই কেয়াতলে আমি যেখানে পড়াবো ওইখানে একটা রুম দেখতে গেছি, রুমটা দেখে ঠেকে আমি আসছি, আসার সময় দেখুন সব জায়গায় সব উৎসব হচ্ছে, আবির ফাবির মাখামাখি হচ্ছে। বাংলার মোড়ে এসে দেখি 3-4টে ওই সাপুইদের ছেলে, মানে মুসলমান ছেলেপুলেরা বিজেপির পতাকা নিয়ে আবির মাখছে রাস্তায়। মানে একদিন 2 ঘন্টার মধ্যে ঘুরে গেছে, গিরগিটির থেকে আরো তাড়াতাড়ি রং পাল্টাচ্ছে। আর 1 বছর পরে দেখবে আমাদের এই সমস্ত অঞ্চল যুগ দিয়া ফোক দিয়া মুসলিম পাড়ায়ও বিজেপি ভোটে দাঁড়াচ্ছে। আমার এখন মনে করো অনেক টাকা দেনা পাতি আছে, যদি আমার এসে বলে যে তুমি পঞ্চায়েত ভোটে দাঁড়াও তোমার 5 লাখ দেবো, হারবো, দাঁড়াবো, শুধু জাস্ট কি আছে, টাকা টাকাই হবে, সব সব ভোটে দাঁড়াবে। আমি বলছি তুমি লিখে রাখো, না আমি দাঁড়ানোর কথা নয়, সেটা ব্যাপার নয়, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, দেখবে তুমি। আমাদের এই যদি আমরা এই ব্যবস্থা থেকে বেরোতে যাই, যদি আমরা শুধু আগলে হবে না, বা হঠাৎ করে একদিন থেকে দিল যে মোল্লাদের সবার মারছে, মোল্লারা একত্রিত হবে, দেখবে তুমি সেদিন পুরো ঈদগার মাঠে একটা মিটিং ডাকলো যে হিন্দুরা আমাদের বিরুদ্ধে লড়াই করছে, একটা অ্যাকশন হবে ওদের বিরুদ্ধে, আমরা লড়াই করার জন্য একটা মাঠে এখন ডাকবো সবার। দেখবে আমাদের এখানে সব চলে গেছে কোনটায়, সব ছেলেরা ইয়ং ছেলেরা চলে যাবে, একবার তকবি দিয়ে চলে যাবে, বিশাল আন্দোলন করতে চলে যাবে। এই যেটা করলো সেটা দেখা দেখি তোমার কি মনে হয়, যারা হিন্দু আছে তারা একত্রিত হবে না? যে কোনো প্রকারে তোমার এক করতে হবে, আলাদা করতে হবে। এই দুটো দল যদি আলাদা করা যায় ততদিন বিজেপি থাকবে। যখন সাধারণ মানুষজন বুঝে যাবে যে হচ্ছে না দুজনের মধ্যে মিল আছে, আমরা সবাই মিলে একত্রে থাকবো, তখন আর বিজেপি হেরে যাবে, অন্য দল আসবে। কিন্তু যতদিন ওরা ভাগ করতে পারবে ততদিন হচ্ছে থাকবে। ভাগ করা সোজা, তুমি ভালো করে ভেবে দেখো না, 2-4 জন লোক দিয়ে একটা মোল্লা লোকের ধরে পিটে দিল, মোল্লারা এক হয়ে যাবে, বা মোল্লাদের এলাকায় একটা হিন্দু লোকের ধরে পিটে দিল, অন্য কারণে কি মারপিট হয় না? এই প্রসেনজিৎ দোকানে দেখা গেল আমরা সবাই মিলে হয়তো প্রতিনিধির সময় কোনো একটা লোকের হয়তো টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছে, মারপিট হতে পারে নাকি, হলো, তখন রটিয়ে দেবে কি ও হিন্দু বলে ওর ধরে মেরেছে, চল ধরে পিটিকে। ভারতবর্ষে আমরা হিন্দুদের সাথে পারবো বলে মনে হয়? সংখ্যায় বেশি তো ওরা, তাই না? ওরা যদি একত্রিত হয় তুমি কোথায় ঠিক খাবে? বিষয়টা এরকম, জায়গাটা আস্তে আস্তে এরকম তৈরি করবে ভবিষ্যতে। আমাদের এর থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে শিক্ষা অর্জন করা। আমরা যতদিন না নিজেরা পড়াশোনা করে চাকরি বাকরি করে উঁচু পর্যায়ে যেতে পারছি, আমরা ওদের কাছ ঠিক পাবো না। অফিস আদালতে আমাদের একটা দুটো আইএস আইপিএস অফিসার হবে, বিডিও হবে, এসডিও হবে, ডাক্তার হবে মুসলিম সমাজ থেকে, তারপর তুমি নিজের সমাজের উন্নতি ঘটাতে পারবে। তাছাড়া কোনো মতে সম্ভব নয়। শুধু ছাওয়ালপন করলুম আর 5 বছর বয়সে দর্জির কাজে দিয়ে দিলুম, ওই ডাক্তারওয়ালা ওই লোকটার মতো বলে আমার 4টে ছাওয়াল, 3জন দর্জির কাজ করে, আগে আমার খুব অসুবিধা ছিল, এখন মোটামুটি আমার কাছে ঠিকঠাক টাকা পয়সা আসে। কারণ আমার কাছে পড়তো একটা বাচ্চা, তার নাম ফাম বললাম, পড়তে আসে, বলে সবাই 500 টাকা করে মাইনে দেয়, সে 200 টাকা করে মাইনে দেয়। আমি ঠিক আছে দাও 200 টাকা করে দাও। 200 টাকা দিয়ে দিয়ে 1 মাসে হঠাৎ মাইনে দেয়নি। বলছে আমি কি হবে কাকা, মাইনেটা কি হবে? বলছে না আমার আর একটা ছোট ছাওয়াল আছে, আমি কতদিন বয়স, 6 মাস বয়স। আমি বলে আমি সে দুধ কেনার টাকা পাই না। দুধ কেনার টাকা পাও তুমি এত ছাওয়াল নেছো কেন? আর এখন নিয়ে যাচ্ছ কন্টিনিউ, বা না বড় বড় হলে ছাওয়ালটা হাতে ধরবে, তো ওই মোটা চিন্তা ভাবনা করে ছাওয়াল ফোন করছে। সেই বাচ্চারা যে আমার কাছে পড়তো তার নেই দর্জির কাজে দিয়ে, সে এখন হয়তো 6-এ পড়ে সবে, তার নেই দর্জির কাজে দিয়ে, ফের ও 500 টাকা করে এখন সপ্তাহে দেবে। দিদি দিদি ও 6 মাস 1 বছর কাজ করার পরে বলে আমার একটা ফোন কিনে দিতে হবে, বাড়ি গাড়ি করে একটা ইএমআই ফোন কিনবে, গুটকা খাবে, ফোন কিনবে। ও 17 বছর বয়সে বেতন নেবে, ফের ও গোটা ছাওয়াল ফোন করবে। আমার শুধু ওই ছাওয়াল ফোন করার জন্যই পৃথিবী এসেছি। আমার ধর্মে শুধু বলেছে তুমি জন্মেছো মানে শুধু ছাওয়াল ফোন করো, করে মরে যাও, ফের
সেই ছাগলগুলো মানুষ করার এনে। তোমার যদি ক্ষমতা না থাকে একটাও ছেলে পুলে নেওয়ার দরকার নেই। যদি একটা মানুষ করতে পারো, একটা ছেলে নাও, একটা মেয়ে নাও, তার ঠিকঠাক করে মানুষ করে আর শিক্ষা দীক্ষাতে বড় করো, তারপরে সমাজের উন্নতি হবে, না তো বেকার হয়ে যাবে। এই যে সমস্ত বিষয়গুলো সব আলোচনা করলাম, সব আছে আমাদের পল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স। ওই জন্য তোমাদের সঙ্গে এতক্ষণ আলোচনা করা। তাহলে যদি পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্স যদি ভালো করে বুঝতে হয়, তুমি আশপাশের চোখ কান খোলা রেখে দেখতে হবে। পলিটিক্স কোথায় নেই? এটা তো আমি এতক্ষণ যেটা বললাম, এটা রাজনৈতিক, মানে যেটা আমাদের দেশ প্রশাসনিক পলিটিক্সের কথা আমি এতক্ষণ বললাম। এছাড়াও পলিটিক্স নেই? ক্লাসে ক্লাসে পলিটিক্স হয়, ভালো করে ভেবে দেখো। বন্ধু বন্ধু ঝগড়া লাগানো হয় না? অনেক কারণে হয়, ওগুলো পলিটিক্স। সিনেমা জগতে পলিটিক্স নেই? আছে। একটা হিরো বা সিনেমা, ওই সিনেমাটা পাচ্ছে, অন্য হিরোকে ডাইরেক্টরে বললো তুমি যদি ওর সাথে ওই সিনেমাটা করো, আমি তোমার সাথে এইটা করবো না, ওই করে একটা সিনেমা ছেড়ে গেল, তার পলিটিক্স হয়। ক্রিকেট টিমে পলিটিক্স হয়। মনে করো এখন আমাদের ভারতের কোচের একটা প্লেয়ারের পছন্দ নয়, সে যে কোনো মূল্যের বাদ দেবে যত ভালো খেলে, ওইটা পলিটিক্স বলে। বা তার দেখা যাচ্ছে এমন একটা ম্যাচে নামিয়ে দেবে, যে ম্যাচে দেখা সবাই আউট হয়ে যাচ্ছে, তার নামিয়ে দেবে, সে আউট হয়ে যাবে, যারা বলবো ভালো লাগে বসিয়ে দাও, কিন্তু অন্য প্লেয়ারের খেলাবে। তুমি ভালো করে আমি দেখবে অনেক উদাহরণ আছে, তোমার যার পছন্দ হবে তার খেলাবে, বাদ বাকি অন্য কারো খেলাবে না। প্রত্যেকটা জায়গায় তুমি স্কুলের ক্ষেত্রে দেখবে, প্রত্যেকটা স্কুলে ভালো করে লক্ষ্য করে দেখবে, কিছু কিছু স্যার ম্যাডামদের মিল আছে, একটা গ্যাং আছে, অন্য স্যার ম্যাডামদের একটা গ্যাং আছে। সবসময় চাইবে যে ওই স্যার ম্যাডামদের মধ্যে কেউ একটা অ্যাসিস্ট্যান্ট হেড স্যার হোক, অ্যাসিস্ট্যান্ট হেড ম্যাডাম হোক, বা ও একটা পথ পাক টিচারদের মধ্যে দেখবে এরকম থাকবে। সেন্টারের ক্ষেত্রে আমাদের সেন্টারে ছোট প্রতিষ্ঠান, তারা দেখবে অন্য স্যার ম্যাডাম, কোনো স্যার ম্যাডাম আমার অপছন্দ করে, আরেকটা স্যার অন্য স্যার পছন্দ করে, তারা আবার নিজেরা নিজেরা জোট বাঁধছে, ভাবছে না ও কেন এরকম করবে, ও কেন ও করবে, এরকম করবে, ওর সাথে সব ক্ষমতা থাকবে। বিষয়টা সব জায়গায় এরকম হচ্ছে, পলিটিক্স থাকে। এইটাই হচ্ছে পলিটিক্স। এটা কোথা থেকে শুরু হয়েছে? এই ক্ষেত্রে আমি চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাচ্ছি, কিন্তু এটা শুরু হয়েছে গ্রিস দেশ থেকে। এই পলিটিক্স বিষয়টা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি কোথায়? গ্রিস দেশে। কারণ গ্রিক সভ্যতা অনেক পুরনো সভ্যতা, ঠিক আছে, বোঝা গেল, প্রায় 2500 বছরের পুরনো সভ্যতা। এবারে সেই সভ্যতায় কি ছিল গ্রিস দেশে? আমি আগের দিন একটা সিনেমা দেখছিলাম, ট্রয় বলে, মারাত্মক একটা সিনেমা। ওই তোমার হচ্ছে আমাদের সে অন্ধ কবি ছিল না, হোমার, হোমার দুটো কাব্য লিখেছে, ইলিয়াড আর ওডিসি, ওর উপর নির্মিত ছবিটা। সেখানে গ্রিস সম্পর্কে অনেক কিছু দেখলাম, খুব ভালো লাগলো সিনেমাটা। প্রাচীন যুগের ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, লেখা যায় তো, অন্যজনের সঙ্গে বলেও তুমি লিখতে পারো, কল্পনা করে করেও লিখতে পারো, বা এখন ব্রেইল পদ্ধতি আছে, সেইটার মাধ্যমে তুমি লিখতে পারো। যাই হোক, পরে বলছি ওটা। তো সেখানে দেখা যাচ্ছে গ্রিসের ছোট ছোট নগর ছিল, নগর, আগের দিনেও সম্ভবত আমাদের বলেছিলাম। সেই নগরগুলোকে বলা হতো পলিস বলা হতো। কি বলা হতো? পলিস। সেই নগর রাষ্ট্রে লোকজনদের কেমন করে চালনা করা হবে, কেমন করে শাসন করা হবে, এই সমস্ত বিষয়, মানে প্রশাসন বিষয়টা পুরো দেখার জন্য যে নীতি নির্ধারণ করা হতো, সেইটাকে পলিটিক্স বলে। ওখান থেকে ধীরে ধীরে পলিটিক্স শব্দটা এসেছে। বোঝা গেল? ক্লিয়ার হলো কি বললাম? তাহলে পলিটিক্স বলতে অ্যাকচুয়ালি গ্রিস দেশে, এবার গ্রিস দেশের একটা তোমার সম্ভবত আমি বলছি, 1 মিনিট। গ্রিস দেশে যেটা তোমার প্রচলিত ছিল একটা দর্শন, সেই যারা দার্শনিক, মানে হচ্ছে আমাদের সক্রেটিসের আসার আরো আগে এক ধরনের দর্শন প্রচলিত ছিল, তারাই প্রথম কিন্তু এই পলিটিক্স নিয়ে আলোচনা করেছে। তাদেরকে সোফিস্ট বলা হতো, আমার নামটা ভুলে গেছি, আমার দেখতে হলো। এই সোফিস্ট যারা দার্শনিক ছিল, তারা কিন্তু পলিটিক্স নিয়ে প্রথম আলোচনা করেছিল। অ্যান্টিফন, জর্জিয়াস, প্রোটোগ্রাস, ইউরিডিপিস, এরা সবাই আলোচনা করেছে। এদের পরে আমাদের একজন মহান মানুষ এলো, তার নাম হচ্ছে সক্রেটিস। আমি ভীষণ ভাবে পছন্দ করি সক্রেটিসের। সক্রেটিস সম্পর্কে অনেক পড়াশোনা করেছি, খুব ভালো লাগে ওর জীবনীটা। তৎকালীন সময়ে গণতন্ত্র ছিল, কিন্তু সক্রেটিস গণতন্ত্রের বিরোধী ছিল। তোমরা বলবে স্যার তুমি তাহলে পছন্দ করো এমন একটা হিরোর পছন্দ করো যে গণতন্ত্রের বিরোধী। গণতন্ত্র মানে অ্যাকচুয়ালি কি বোঝায় এখনকার দিনে? জনগণ সবকিছুর মালিক, জনগণের অধিকার আছে দেশ চালানো, ঠিক আছে, ভালো জিনিস তাহলে এটা। কিন্তু গ্রিস দেশের গণতন্ত্রটা কেমন ছিল জানো? ধরো এখানে 1000 লোক আছে, ধরো আমাদের যুগ দিয়ে 1000 লোক আছে, ধরো বা 10,000 লোক আছে, তাদের মধ্যে ঠিক করা হবে যে 200 জন লোক যারা উচ্চবিত্ত লোক, তারা ভোট দেবে, তারাই ওই গণ, তারা ভোট দেবে, যে ঠিক হবে কি হবে না হবে। তাহলে ওটা কি প্রকৃত গণতন্ত্র হলো? বলো, প্রকৃত গণতন্ত্র হলো? প্রকৃত গণতন্ত্র কোনটা? যেটা এই 10,000 সম্পূর্ণ লোক ভোট দেওয়ার অধিকার পাবে, তারপর ঠিক হবে। সক্রেটিস এই গণতন্ত্রের বিরোধিতা করেছে। সক্রেটিসের প্রচুর শিষ্য ছিল, ছোটবেলার থেকেই মানে একদম জ্ঞানের প্রতি প্রচুর ভালোবাসা। এত জ্ঞানী উনি হয়ে গেছে, মানে জ্ঞান চর্চা করে করে উনি রাস্তাঘাটে সংসার ধর্মে আর মন নিয়ে বিবাহী হয়ে গেছে। গিয়ে হচ্ছে কি করে উনি, রাস্তাঘাটের লোকজন যার দেখতে হবে নেই, জ্ঞান চর্চায় বসে যায়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, বিভিন্ন চন্দ্র সূর্য নক্ষত্র দেশ কেমন করে চলবে এই সামনে আলোচনা করে। কেউ ধরো ওনার সঙ্গে সেদিন আলোচনা করতে চাইছে না, ওই হয়তো 5 টাকা দেবো, বস আলোচনা করি। টাকা দিয়ে লোকের পড়াবো, ডেকে ডেকে তার নিয়ে আলোচনা করে বসে বসে। এই জন্য তার বউ তো খুব গালাগালি করতো যে তুমি সংসার ধর্ম সব ছেড়ে দিয়ে ছাওয়াল বন্ধ রয়েছে তাদের না দেখে শুনে ইয়ে করছো। গ্রিস দেশে পড়াশোনাটা কেমন ছিল একটু আমি বলে দিই তোমাদের, সব এডুকেশন ইতিহাস সব জায়গায় লাগবে।
সেখানে শুধু বইপত্র পড়া নয়, তার সঙ্গে শরীর চর্চা বলেছিলাম আমি বলে তোমাদের, রূপচর্চা, এগুলো তার অন্তর্গত। কিন্তু সক্রেটিসের খুব একটা ভালো দেখতে ছিল না। সক্রেটিস কিন্তু নিজের নিয়ে খুব রহস্য করতো, নিজের নিয়েও মজার লোক ছিল। নিজের নিয়ে বলতো যে আমার নাকটা থেবড়া, মাথাটা বড়, এইসব হ্যান ত্যান বলতো উনি। বলে কিন্তু আমার জ্ঞানটা হচ্ছে আমার কাছে। সক্রেটিস একটা পদ্ধতি আবিষ্কার করেছে, তার নাম হচ্ছে ডায়ালেকটিক মেথড। রাষ্ট্রবিজ্ঞানের বিষয় না, তবু তোমাদের বলে দিই। ডায়ালেকটিক মেথড নেই, ধরো আলোচনা হচ্ছে, ধরো আয়ের আলোচনা হচ্ছে, সূর্য চন্দ্র এই সামনে আলোচনা হচ্ছে। ও প্রথম যাবে, যে ধরো তুলে যাও, ধরো আমার বোঝাচ্ছে, বলো সূর্য একটা বড় নক্ষত্র আর পৃথিবী তার চাপ দিয়ে ঘুরছে। ও ধরো বলছে, সক্রেটিস গিয়ে বলে পৃথিবী তাহলে ঘুরছে কেন? ধরো একটা উত্তর দিল যে এই জন্যই করে ঘুরছে। তারপরও ধরো বললো তাহলে ও তাহলে ওই জন্যই যদি ঘুরে তাহলে সূর্য কেন ঘরে না? তো ধরো বললো যে সূর্যের টানে পৃথিবী ঘুরছে চারদিকে। তখন সক্রেটিস বললো যে আর কোনো তাই নক্ষত্র নেই? ও বললো যে হ্যাঁ আরো নক্ষত্র আছে, তারা এই আছে। তাদের চারদিকে কেন লোক ঘোরে না? বললো যে তাদের হয়তো কোনো গ্রহ আছে, সেগুলো আবিষ্কার হয়নি। কেন আবিষ্কার হয়নি? এরকম এক এক করে পরিণত করবে। ধরো ও যখন প্রথম এলো, তখন সক্রেটিস এমন ভাবলাম ও কিচ্ছু জানে না, বোকা শোকার লোক। ও তখন এলো, প্রথম খুব ভাওটাও খেয়ে আসবে যে আমি তাহলে জ্ঞান দিচ্ছি, সক্রেটিসের বোঝাচ্ছি। সক্রেটিস এমন এমন করে পরিণত করবে করবে করে শেষে কি ওর একটা উত্তর থাকবে না। তখন আবার সক্রেটিস বলা শুরু করবে তারপরে যে না এইটা এই, ওইটা এই, এই হ্যান ত্যান। এই যে পদ্ধতি, এটাকে বলা হয় ডায়ালেকটিক মেথড বলা হয়। মানে এইটা বিশাল অ্যাপ্লাই করতে সব জায়গায়। প্রথম নিজে জানে কিছু জানে না, সব জানতে চাইছে এই এই বিষয় বিষয়, ধরো হ্যান ত্যান জেনে জেনে তারা বললো আছে এই নয় এই আছে। এই পদ্ধতিটি ছিল না বিশাল। তো যাই হোক, সক্রেটিস এই যে আলোচনা করলো, উনি যে দেশের বিরোধিতা করছে, পলিটিক্সের তৎকালীন তোমার হচ্ছে গণতন্ত্রের বিরোধিতা করছে, সেই জন্য ওখানকার লোকজন, এথেন্স নগরীতে ওনার বাড়ি ছিল, এথেন্সের রাজারা ওনার বন্দি করেছে, করে সক্রেটিসের মৃত্যুদণ্ড দিয়েছে। তখন মৃত্যুদণ্ড বলতে একটা বিষ দেবে, তোমার বিষ বিষ একটা প্লেটে করে দেবে, সেটা তোমার নিজের হাতে করে খেতে হবে। খাওয়ার পরে সেই বিষটায় তুমি একবারে হঠাৎ করে মরে যাবে না। প্রথম তোমার স্নায়ুতন্ত্র পুরো সব একদম কাঠ হয়ে যাবে, এর বিশাল একটা খিঁচুনি আসবে, মানে বিশাল কষ্টকর মৃত্যু হবে বিষটা খাওয়ার পরে। তখন কি করলো, সেই বিষটা হচ্ছে সক্রেটিসের দেওয়া হলো। তো সক্রেটিস এত মহান মানুষ, তার চারদিকে পুরো এথেন্স জুড়ে তার এত শিষ্য রয়েছে, সেই শিষ্যরা সবাই গাঁটফাট সব, মানে জেলের যে তোমার বন্দি, জেল পুলিশ, যে মৃত্যুদণ্ড দেবে, সব জায়গায় আসছে সক্রেটিসের লোকজন। তো তখন এবার ওরা বলছে সক্রেটিসের মৃত্যুদণ্ড যেদিন হবে সেদিনকে বলছে বলে আপনি পালিয়ে যান, আমরা আপনার ছেড়ে দিচ্ছি। সক্রেটিস বলছে না, আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে অন্য দেশে আমি বেঁচে থাকবো, মানে আমি দেহ, আমার দেহ বেঁচে থাকবে, কিন্তু লোকের কাছে আমার আত্মাটা মরে যাবে। সবাই ভাববে সক্রেটিস একটা ভীতু লোক, কোনো জ্ঞানী লোক নয়, রাজার ভয়ে পালিয়েছে। কিন্তু আজকে যদি আমি এখানে মরে যাই, যদি আমার দেহ মরে যাবে, কিন্তু আমার শিক্ষাটা পুরো সারা জীবন বেঁচে থাকবে, পুরো পৃথিবীর কাছে আমার শিক্ষা বেঁচে থাকবে। বলে উনি ওই বিষ খেয়ে মরে গেল। সে বিশাল ভয়াবহ দৃশ্য, সব ছাত্রছাত্রীরা প্রচুর কান্নাকাটি করছে জেলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সক্রেটিস সেই অবস্থায় বিষ খেলো, খেয়ে ছটফট করে 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 আস্তে আস্তে মরে গেল। তো হচ্ছে সেই সক্রেটিসকে বলা হয় পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। সক্রেটিসের একটা শিষ্য আছে, তার নাম হচ্ছে প্লেটো। প্লেটো তার রিপাবলিক বলে একটা গ্রন্থ আছে, যেই গ্রন্থে এই সমস্ত বিষয়গুলো লিখেছে, আর তার পলিটিক্যাল বিষয় সম্পর্কে, পলিটিক্স সম্পর্কে তার ধারণাগুলো লিখেছে। প্লেটোর একটা শিষ্য আছে, তার নাম অ্যারিস্টটল, যাকে বলা হয়ে থাকে আমাদের পলিটিক্সের জনক বা পলিটিক্যাল সায়েন্সের জনক বলা হয়ে থাকে কাকে, বা আদি শিক্ষাগুরু বলা হয়ে থাকে অ্যারিস্টটলকে বলা হয়ে থাকে। আদি শিক্ষাগুরু বলা হয়ে থাকে, ঠিক আছে, জনক ওইভাবে বলবো না, আদি শিক্ষাগুরু বলা হয়ে থাকে হচ্ছে আমাদের অ্যারিস্টটলকে, বা অনেকে হিন্দিতে আরিস্তু বলে অ্যারিস্টটলকে নিয়ে, ঠিক আছে। আচ্ছা, অ্যারিস্টটল একটা গ্রন্থ লিখেছে যার নাম হচ্ছে পলিটিক্স, গ্রন্থটার নাম। সেইখানে তৎকালীন পলিটিক্স বিষয়ে তার চিন্তা ভাবনা লিখেছে। বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষাবিদ, চিন্তাবিদ এসেছে, তারা পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে বা পলিটিক্স সম্পর্কে কি বলেছে, তারা বলতে চাইছে যে নীতির উপর নির্ভর করে একটা শাসক তার প্রজাদের উপর অত্যাচার করে, সেটাকে পল সায়েন্স বলে বা পলিটিক্স বলে। পল সায়েন্স বলবো না, পলিটিক্স বলে। কেউ কেউ বলছে যে নীতির উপর নির্ধারণ করে পুরো একটা দেশ চলবে পুরো স্ট্রাকচারালি, সেটাকেই তোমার পলিটিক্স বলে। কার্ল মার্কস আছে, লেনিন আছে, বিভিন্ন লোকজন পলিটিক্সটাকে খারাপ দৃষ্টিভঙ্গিতেই দেখেছে। প্রথম পলিটিক্সটা তারা প্রচলিত ছিল শুধু প্রশাসনের মধ্যে, বর্তমান সময় পলিটিক্সটা কি সমাজের প্রতিটা ক্ষেত্রে তোমার রয়েছে পলিটিক্স। ক্লিয়ার হলো কি বললাম? এইটুকু হচ্ছে পলিটিক্স সম্পর্কে তোমাদের ধারণা। পরবর্তীতে পলিটিক্সের প্রকৃতি কেমন, পলিটিক্সের কেমন করে বিবর্তন হচ্ছে, সেইগুলো আমরা জানবো আস্তে আস্তে। যারা টেক্সট বই কিনেছো তারা হচ্ছে তোমরা পড়বে হচ্ছে কোন পৃষ্ঠা পর্যন্ত আমি বলে দিচ্ছি, যারা কেননি তাড়াতাড়ি একটু কিনে ফেলো। যদি এই সাবজেক্টটা নেবে বলে চিন্তা ভাবনা করো, একবার মনে মনে ঠিক করে ফেলো, বইপত্র কিনে ফেলো। টেক্সট বই না পড়লে জ্ঞান বাড়ানো অসম্ভব। 13 পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকবে, লিখে নাও। তো স্মার্ট স্টুডেন্টসরা
এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।